কোডাক ফিল্মের হলদে বাক্সটির কথা মনে আছে? ছোটবেলায় তা অনেকের কাছে মিষ্টির বাক্সের চেয়ে কম ছিল না। আমার ছোটবেলার স্মৃতিতে জড়িয়ে আছে কোডাকের সেই হলদে রং। ফটোগ্রাফির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব তার একটি বড় অংশ জুড়ে আছে ইস্টম্যান কোডাক কোম্পানি, যা প্রতিষ্ঠা করেছিলেন জর্জ ইস্টম্যান। জর্জ ইস্টম্যান বিশ্বাস করতেন ক্যামেরাকে পেন্সিলের মতো সহজ ও সহজলভ্য করা সম্ভব। এই বিশ্বাসকে বাস্তব রূপ দিতেই তিনি গড়ে তুলেছিলেন কোডাক। তার সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা ক্যামেরাকে নিয়ে এসেছিল মানুষের দোরগোড়ায়। ফটোগ্রাফির ব্রাহ্মণ্যবাদকে ইস্টম্যান প্রায় একাই দূর করতে সফল হয়েছিলেন। এজন্য ফটোগ্রাফির দীর্ঘ ইতিহাসে তার অবদান অবিস্মরণীয়। জর্জ ইস্টম্যানের জন্ম 1854 সালের 12 জুলাই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওয়াটারভিল গ্রামে। জর্জ ওয়াশিংটন ইস্টম্যান ও মারিয়া কিলবোর্ন দম্পতির 3 সন্তানের মধ্যে জর্জ ইস্টম্যান সবার ছোট। বাবা যখন মারা যান তখন তার বয়স মাত্র 5 বছর। এই ঘটনায় পরিবারটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আর্থিক সংকটে 14 বছর বয়সে ইস্টম্যানকে পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়তে হয়। প্রথমে একটি বীমা কোম্পানিতে মেসেঞ্জার হিসেবে যোগ দেন। সপ্তাহে বেতন মাত্র $3। পরে অন্য আরেকটি বীমা কোম্পানিতে যোগ দেন দপ্তর সহকারী হিসেবে। বেতন বেড়ে হয় $5। এই টাকাতেও পরিবারের ভরণ পোষণ হচ্ছিল না। অফিস থেকে বাড়ি ফিরে হিসাব বিজ্ঞান পড়তেন যাতে আরও ভালো চাকরি পাওয়া যায়। পরে 1874 সালে তিনি রচেস্টার সেভিংস ব্যাংকে জুনিয়র কেরানি হিসেবে চাকরি পেয়ে যান। বেতন সপ্তাহে $15। ক্যামেরার সঙ্গে জর্জ ইস্টম্যানের সংযোগটা হয় 19বিংশ শতাব্দীর 70-এর দশকের শেষের দিকে। তখন তার বয়স 24 বছর। সে সময় তিনি ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গো ভ্রমণের সিদ্ধান্ত নেন। তখন তার এক সহকর্মী তাকে ক্যামেরা সঙ্গে নেওয়ার পরামর্শ দেন। ভ্রমণ করবেন, ক্যামেরা সঙ্গে থাকবে না, এ কেমন কথা? ইস্টম্যান তাই করলেন। ক্যামেরার নামে তাকে বিপুল পরিমাণে ক্যামেরা সরঞ্জাম কিনতে হলো। সে সময় ক্যামেরা মানেই লটবহর। বড় ও ভারী ক্যামেরার সঙ্গে কিনেছিলেন ওজনদার ট্রাইপড, কাচের পাত, নানা রাসায়নিক দ্রব্য, কাচের পাত্র, বাক্স, পানির পাত্র, তাঁবু সহ অনেক কিছু। অবশ্য এই মহাযজ্ঞের পরও ইস্টম্যান শান্ত ডোমিঙ্গো ভ্রমণ বাতিল করেন। এ থেকে তার 2টি শিক্ষা হয়। ছবি তোলা আনন্দের কাজ, তবে ছবি তোলার পদ্ধতিটিকে জটিল করে রাখা হয়েছে। তিনি বাজারে একটি ঘাটতি বা গ্যাপ দেখতে পান। এই গ্যাপের সমাধানে তিনি কাজ করা শুরু করেন। তিনি ব্রিটিশ পত্রপত্রিকা থেকে জানতে পারেন কয়েকজন আলোকচিত্রী জেলাটিন দিয়ে আলোক সংবেদনশীল মিশ্রণ তৈরি করছে। এই মিশ্রণের প্রলেপ কাচের পাতে দিলে তা শুকিয়ে গেলেও আলোক সংবেদনশীল থাকত, সুতরাং চাইলে পরেও তাতে ছবি ফুটিয়ে তোলা সম্ভব। ফটোগ্রাফির এই ড্রাই প্লেট প্রক্রিয়া অনুসরণ করে ইস্টম্যান নিজেও জেলাটিন তৈরি করা শুরু করেন। দিনে অফিস আর রাতে রান্নাঘরে বসে চলত পরীক্ষা নিরীক্ষা। কোনো কোনো সময় অফিস থেকে ফিরেই কাপড় না বদলে কাজে বসে পড়তেন। অনেক রাতে ওই রান্নাঘরের মেঝেতেই কম্বল পেতে ঘুমাতেন। সকালে আবার ছুটে যেতে হতো ব্যাংকে। টানা 3 বছর গবেষণার পর ইস্টম্যান সফলতার মুখ দেখেন। 1880 সালের দিকে তিনি ড্রাই প্লেট তৈরির একটি কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেন। আলোকচিত্রীদের কাছে এই ড্রাই প্লেট বিক্রি করাই ছিল তার উদ্দেশ্য। বড় পরিসরে ড্রাই প্লেট তৈরির জন্য একটি যন্ত্রের প্যাটেন্টও তিনি নিয়ে নেন। একই বছরের এপ্রিলে রচেস্টারের স্টেট স্ট্রিটে দোকান খোলেন। ব্যবসার ভবিষ্যৎ ভালো মনে করে ভারী যন্ত্রপাতিও কিনেছিলেন। ব্যবসায়ী হেনরি এ স্ট্রংও সম্ভাবনা দেখতে পেয়ে ইস্টম্যানের নতুন ব্যবসায় বিনিয়োগ করলেন। 1881 সালের 1 জানুয়ারি যাত্রা করে ইস্টম্যান ড্রাই প্লেট কোম্পানি। সেই বছরের শেষের দিকে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে নিজের কোম্পানিতে পুরোপুরি মনোযোগ দেন। 1884 সালে কোম্পানির নাম বদলে হয় ইস্টম্যান ড্রাই প্লেট অ্যান্ড ফিল্ম কোম্পানি এবং 1889 সালে হয় ইস্টম্যান কোম্পানি। কোডাক নামটি যুক্ত হয় 1892 সালে ইস্টম্যান কোডাক কোম্পানি। মজার ব্যাপার হলো কোডাক নামের কোনো অর্থ নেই। নামটি ইস্টম্যান নিজে তৈরি করে নিয়েছিলেন। ইংরেজি কে বর্ণটি তার পছন্দের ছিল। তার কাছে অক্ষরটি শক্তিশালী ও স্পষ্ট। তিনি চাইছিলেন তার কোম্পানির নামটি কে দিয়ে শুরু হয়ে কে দিয়েই শেষ হবে, এমন একটি শব্দ তৈরিতে পরীক্ষা নিরীক্ষা চলে। শেষে বেছে নেওয়া হয় কোডাক শব্দটি। আরেকটি প্রচলিত গল্প অনুযায়ী ইস্টম্যান নাকি তার গবেষকদের বলেছিলেন এমন একটি শব্দ তৈরি করতে যার অনুবাদ কোনো ভাষাতেই সম্ভব নয়।
উজ্জ্বল হলুদ রং হয়ে ওঠে কোডাকের পরিচয়। এই রংটিও নির্বাচন করেছিলেন ইস্টম্যান। জর্জ ইস্টম্যানের ব্যবসায়িক নীতি ছিল চারটি: গ্রাহককে প্রাধান্য দেওয়া, কম খরচে বেশি উৎপাদন, সারা বিশ্বে পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাপক প্রচার। তিনি মনে করতেন একটি নীতির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। ব্যাপক উৎপাদন তখনই অর্থবহ হয় যখন পণ্য ব্যাপকভাবে তার ক্রেতাদের কাছে পৌঁছায়। আবার এই পৌঁছে দিতে চাই যথেষ্ট প্রচারণা। তার বিশ্বাস ছিল গ্রাহকের চাহিদা পূরণ করাই উৎপাদকের সাফল্যের চাবিকাঠি। এমনও হয়েছে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে নষ্ট হয়ে যাওয়া কোডাকের ড্রাই প্লেট সংগ্রহ করে নতুন ড্রাই প্লেট ফেরত দিয়েছেন। এতে করে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হতো, কিন্তু তিনি তার নীতিতে থাকতেন অটুট। তার কাছে কোডাকের সুনাম ছিল সবচেয়ে মূল্যবান। ওই ক্ষতি থেকেও তিনি শিখেছেন কাচের ড্রাই প্লেট ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক। তাই তিনি কাচের বিকল্প খোঁজা শুরু করেন। তিনি কাগজের উপর আলোক সংবেদনশীল প্রলেপ দিয়ে সেটিকে গোলাকার ধারকের মধ্যে জড়িয়ে ব্যবহারের চেষ্টা করেন। এভাবেই তিনি 1883 সালে উদ্ভাবন করে ফেলেন রোল ফিল্ম। এই আবিষ্কার আলোকচিত্র জগতে আলোড়ন সৃষ্টি করে। তবে কাগজের ফিল্মের একটি সমস্যা ছিল। তখনকার কাগজ তো আজকের মতো মসৃণ ছিল না। কাগজে দানা ও ময়লা থাকত, সেগুলোর ছাপ ছবিতে দেখা দিত। ইস্টম্যান জেলাটিনের স্তর ব্যবহার করে সেই সমস্যারও সমাধান করে ফেলেন। ফিল্ম নিয়ে তার এই বিস্তর পরীক্ষা নিরীক্ষা আলোকচিত্র চর্চার ভবিষ্যৎ নির্মাণ করে দেয়। 1888 সালে বাজারে আসে কোডাকের প্রথম ক্যামেরা। কোডাক ফিল্মের মাধ্যমে এই ক্যামেরা দিয়ে তোলা যেত 100টি ছবি। ফিল্মসহ ক্যামেরার দাম $25। ক্যামেরাটি ছিল বহনযোগ্য, ছবি তোলাও ছিল ঝঞ্ঝাট মুক্ত। ছবি তোলা শেষে গ্রাহক ক্যামেরাটি পাঠিয়ে দিতেন রচেস্টারের কোডাক দপ্তরে। সেখানে ছবিগুলো প্রিন্ট এবং নতুন ফিল্ম লোড করা হতো। এজন্য গ্রাহকের আরও $10 খরচ হতো। এভাবে ফটোগ্রাফি সাধারণ মানুষের হয়ে উঠতে থাকে। এই তো চেয়েছিলেন স্বপ্নদ্রষ্টা জর্জ ইস্টম্যান। কোডাক তাদের প্রচারে ভীষণ গুরুত্ব দিত। ইস্টম্যান নিজে তা তদারকি করতেন। পণ্যের প্রচারে কী লেখা থাকবে তিনিই ঠিক করতেন। যেমন 1888 সালে যখন প্রথম কোডাক ক্যামেরা বাজারে এলো, তখন কোডাক বলতো, আপনি বোতাম চাপবেন, বাকি কাজ আমাদের। এই বাক্যটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দেশি বিদেশি পত্রপত্রিকা, প্রদর্শনী, যানবাহন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও দেখা যেতে শুরু করে কোডাকের বিজ্ঞাপন। কর্মী বান্ধব হিসেবেও ইস্টম্যানের সুনাম ছিল। তিনি মনে করতেন শুধু মজুরি পরিশোধের মাধ্যমেই নিয়োগদাতার দায়িত্ব শেষ হয়ে যায় না। তিনি কোডাকের বার্ষিক মুনাফার একটি অংশ কর্মীদের মধ্যে ভাগ করে দিতেন। শুধু তাই নয়, 1919 সালে তিনি প্রতিষ্ঠানের 1/3 শেয়ার কর্মীদের লিখে দিয়েছিলেন, যার মূল্য তখনই ছিল $1 কোটি। এছাড়া অবসর ভাতা, জীবন বীমা ও কর্মক্ষমতা হারালে সহায়তার ব্যবস্থাও ছিল। দানবীর হিসেবে তিনি স্মরণীয়। আয়ের একটি বড় অংশ তিনি মানব কল্যাণে ব্যয় করতেন, কিন্তু দাতা হিসেবে নিজের আসল নাম গোপন রাখতেন। ছদ্মনাম ছিল মিস্টার স্মিথ। এত কিছুর পরও জর্জ ইস্টম্যানকে আমরা মনে রেখেছি ক্যামেরার মানুষ হিসেবে। তাতেও এই মহান ব্যক্তিকে পাঠ করতে আমাদের অসুবিধা হয় না। ফটোগ্রাফির দীর্ঘ ইতিহাসে তার এবং তার কোডাকের যে অবদান, তার তুলনা হয় না। আর এজন্যই কোডাকের ইতিহাস মানেই ফটোগ্রাফির ইতিহাস। জর্জ ইস্টম্যানের জীবনী মানে ফটোগ্রাফির বিকাশের চমকপ্রদ কাহিনী। কোডাকের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইস্টম্যান ছিলেন কর্মবীর, কিন্তু 20 শতাব্দীর 20 দশকে তার মেরুদণ্ডের রোগ ধরা পড়ে। শরীরের নিচের অংশের কোষ শক্ত হয়ে যাওয়ায় তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। কর্মমুখর জীবনযাপন করতে না পারার কষ্ট তাকে জেঁকে বসেছিল। 1932 সালের 14 মার্চ তিনি আত্মহত্যার পথ বেছে নেন। নিজের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করার আগে তিনি লিখেছিলেন মাত্র একটি লাইন, বন্ধুরা, আমার কাজ শেষ, আর বেঁচে থাকা কেন? জর্জ ইস্টম্যানের জীবন যেন এক মহাকাব্য, যে কাব্য রচনা তিনি নিজে শুরু করেছিলেন, নিজেই শেষ করেন।